শুভ অপরাহ্ন প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভি আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নোভিস্তা ফার্মা হেলথ টকে। সাথে পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের ভূমিকায় রয়েছি আমি, ডাক্তার শামিমা ইয়াসমিন রুম্পা। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মহিলাদের মূত্রনালী প্রদাহের কারণ, চিকিৎসা এবং প্রতিকার এই বিষয়টি নিয়ে। বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত রয়েছেন। তিনি একজন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসক, ডাক্তার রিফাত রহিম, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। আসসালামু আলাইকুম ম্যাম, স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শামিমা, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার তোমাকে এবং যারা আজকে আমার সেটের সামনে এখন উপস্থিত আছে দর্শক সবাইকেই স্বাগত জানাচ্ছি ও শুভেচ্ছা। ধন্যবাদ ম্যাম। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং আপনারা চাইলে কোনো প্রশ্ন রাখতে পারেন কমেন্ট বক্সে। আমরা সুযোগ পেলে নিশ্চয়ই সেটি নিয়ে বিস্তারিত আলোচনা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আমাদের অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার নোভিস্তা ফার্মা, পাওয়ার্ড বাই ডেকালিন ভিটি, হিপোম্যাক্স এবং ভিসেরালজেন। ম্যাম, আমরা তো আলোচনা করব আজ মহিলাদের মূত্রনালী প্রদাহের কারণ, কিভাবে এটি প্রতিরোধ করা যায় এবং এটির চিকিৎসা বিষয়। তো প্রথমে আমি জানতে চাচ্ছি যে মূত্রনালী প্রদাহ বলতে আমরা আসলে কি বুঝে থাকি? প্রদাহ এটা অত্যন্ত কমন একটা সমস্যা, মহিলাদের খুবই রেগুলার মহিলারা আমাদের কাছে সমস্যা নিয়ে আসেন। এটা হলো মূত্রনালী বলতে আসলে কি বোঝে এটা আসলে আগে জানা দরকার। মূত্রনালী একটা একটা সিস্টেম, এর মধ্যে আছে যদি নিচ থেকে উঠি তাহলে ইউরেথ্রা, যে ছোট্ট নালীটা যার মাধ্যমে ইউরিনটা বের হয়ে যাচ্ছে বডি থেকে। তারপরে হচ্ছে ব্লাডার, যেটা মূত্রথলি। তারপরে থাকছে হচ্ছে একটা ইউরেটার, একটা নালীর মতো, যেটার মাধ্যমে কিডনি থেকে ইউরিনটা বা প্রস্রাব যেটাকে বলি আমরা, সেটা কিডনি থেকে ব্লাডার এসে জমা হয়, তারপর কিডনি। তাহলে এই চারটা জিনিস নিয়ে কিন্তু মূত্রনালী পুরো সিস্টেমটা। এটাতেই যখন কোনো ব্যাকটেরিয়া বা কোনো অর্গানিজম দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে মেনলি হয়, মাইক্রো অর্গানিজম দিয়ে যখন ইনফেকশন হয় তখন এটা ইনফ্লামেশন হয়ে কিছু সিমটম প্রডিউস করে, এটাই মূত্রনালী প্রদাহ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে কি কি লক্ষণ প্রকাশ পেলে আমরা মনে করতে পারি যে মূত্রনালীর প্রদাহ রোগে আক্রান্ত হয়েছে রোগীটি? মূত্রনালী যেটা বললাম চারটা ভাগ আছে, যে কোনো একটা হতে পারে বা দু একটা এফেক্টেড হতে পারে, আর কিডনি হলে তো সিরিয়াস হয়ে যায়। শুরুতে যেটা হয়, রোগীরা এসে বলে যে আমার বারে বারে ঘন ঘন পেশাবের বেগ হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন যেটাকে বলি। আবার কেউ কেউ এসে বলে যে আমার পেশাব বেগ হলে আমি আর ধরে রাখতে পারি না, একদম মনে হয় যেন গায়ে হয়ে যাচ্ছে, আর্জেন্সি, ডাক্তারি পরিভাষায় আর্জেন্সি হচ্ছে। আরেকটা কেউ কেউ এসে বলে ফোটা ফোটা পেশাব পড়েই যাচ্ছে, ঝরে যাচ্ছে, মানে একটা ইনকন্টিনেন্সের মতো হয়ে যায়, কন্টিনিউয়াস একটা ডিপ একটু ফোটায় ফোটা হচ্ছে। কারো কারো এরকম হয় রাতের বেলা বেশি বেশি পেশাব হয়, বার্নিং সেন্সেশন, জ্বালা পোড়া করছে, পুরা প্রস্রাবের রাস্তাটাই পুরা যেন জ্বলে যাচ্ছে। সাথে একটু তলপেটে ব্যথা থাকতে পারে, কোমরে ব্যথা থাকতে পারে। আর যখন এটা সাথে জ্বর থাকবে তখন আমরা ধরে নিই যে পাইলোনেফ্রাইটিস হয়ে গেছে, কিডনিতে ব্যাপারটা আরো সিভিয়ার হয়ে গেছে, কিডনিতে ধরে যাচ্ছে, অনেক বেশি জ্বর পারে। সাথে চিল রাইগর বলি আমরা, কেঁপে কেঁপে জ্বর আসছে। আবার কারো কারো এরকম তলপেটে ব্যথা থাকে, কারো কারো দেখা যায় বমি হচ্ছে, এটার সাথে একটু মেন্টাল কনফিউশন হয় অনেক সময়, কেমন যেন মাথা টাথা ঘুরাতে থাকে, ঠিক মতো কথাবার্তা অসংলগ্ন হয়ে যায়। এটা একটা সিভিয়ার কেসে হয় সাধারণত। ধন্যবাদ ম্যাডাম। আমরা আসলে এটি নিশ্চিত হবার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পাঠাতে পারি ল্যাবরেটরিতে? এটা এমন একটা কমন প্রবলেম যে রেগুলারই আমাদের ডে টু ডে লাইফে আমাদের আশেপাশে যারা আছে, চেম্বারে আসছে, হসপিটালে আসছে, এবং ঘরের মানুষও মহিলারা খুব বেশি অ্যাফেক্টেড হয়। আসলে আমরা প্রথম যেটা, এটা যে কোনো লেভেলেই আসুক, সে থানা লেভেলেই আসুক আর প্রাইভেট চেম্বারে বা হাসপাতালে যেখানেই আসুক, প্রথমে একটা সাধারণ পরীক্ষা আমরা করি, যেটা করে আমরা রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সাম, ইউরিন আরএমই লিখে দেয়। আর রুটিন আরএমইর সাথে যদি আমরা একটু আরো স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু ইউরিন কালচার সেন্সিটিভিটি টেস্টটা দিতে পারি,
আরইসিএস যেটাকে বলে। কালচারাল সেন্সিটিভিটি হয় কি কি ধরনের অর্গানিজম এই ইনফেকশনটা করেছে এবং এটা কোন ধরনের অ্যান্টিবায়োটিক এটা সেন্সিটিভ, তাহলে আমি আরেকটু স্পেসিফিক ট্রিটমেন্ট দিতাম। ইরেশনাল মানে না জেনে আন্দাজের উপর দিয়ে আরো ক্ষতি করব না, স্পেসিফিক ওইটার উপরেই আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। যেটা মোর স্পেসিফিক ইউরিন রুটিন এন্ড মাইক্রোস্কোপ এক্সামিনেশন একটা আরইসিএস করা। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে আমরা শুনছিলাম যে মূত্রনালী প্রদাহ হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং রোগীদেরকে আমরা কি কি টেস্ট দিয়ে থাকি। তো ম্যাম আপনি একটু বলবেন কি যে কাদের ভেতর আসলে এই মূত্রনালী প্রদাহের সমস্যাটি বেশি দেখা যায়? আসলে মহিলারা মোটামুটি কম বেশি সবাই দেখা যায় বছরে 2-1 বার, কারো কারো 3 থেকে 4 বার এরকম মূত্রনালী প্রবাহ হয়। কিন্তু তারপরে বেশি প্রোন বলি, যেটা মোর প্রোন টু ডেভেলপ এই ধরনের ইনফেকশন, তাদের হচ্ছে যাদের হলো ইস্ট্রোজেন লেভেলটা মানে হরমোন যেটা প্রোটেকশন দেয় মহিলাদেরকে সেটা আসার আগে, যেমন পিউবার্টির আগে এই ছোট মেয়েরা একটু বেশি বেশি করে এফেক্টেড হয়। আরেকটা হচ্ছে মেনোপজের পরে, মাসিক যখন বন্ধ হয়ে যায় তখন দেখবে একদম কম বয়সী মেয়েদের এবং একটু বেশি মানে মেনোপজের পরের মহিলা এরা কিন্তু একটু বেশি ডেভেলপ করে, বারবার এসে বলবে আমার এই 2 দিন পর পর আমার পেশাবে ইনফেকশন হচ্ছে। এরা মোর প্রোন। আর মহিলারা একটু বেশি তো হয়, ইন জেনারেল মহিলাদের এই ইনফেকশনটা বেশি হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাম। মহিলারাই আসলে কেন বেশি ভুক্তভোগী একটু বুঝিয়ে বলবেন কি? মহিলারা বেশি হওয়ার কারণ কি, মহিলাদের যে আমি শুরুতেই বললাম না মূত্রনালীর 4টা পার্ট আছে, তার মধ্যে ইউরেথ্রা যেটা ছোট্ট নালীটা টিউব যেটা ওইটা দিয়ে যেটা দিয়ে পেশাব বের হয়ে যাচ্ছে, ইউরিনটা বের হয়ে যাচ্ছে বডি থেকে, সেটা আসলে মেয়েদের লেন্থটা একটু ছোট থাকে, শর্টার। তার জন্য হয় কি লেন্থ ছোট, তারপর এটার খুব ক্লোজ প্রক্সিমিটি থাকে হচ্ছে অ্যানাসের সাথে, রেকটাম পায়খানার রাস্তা যেটা তার খুব কাছাকাছি থাকাতে হয় কি ওখানে এমনিতেই কিন্তু কিছু মানে অর্গানিজম সবসময় থাকেই, ব্যাকটেরিয়া ফুল থাকে ওই এলাকাটার মধ্যে। খুব কাছাকাছি হওয়ার জন্য ইজিলি মেয়েরা এফেক্টেড হয়ে যায় এই ইনফেকশনে। আর কিছু হাইজিনের ব্যাপার তো আছেই, রেগুলার পার্সোনাল হাইজিন যদি ঠিক মতো মেনটেন করা না হয়, পানি কম খায়, সেক্ষেত্রে হবে মেইনলি হয় ওই কারণে ক্লোজ প্রক্সিমিটির জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম। নারীদেরকে আসলে সচেতন থাকতে হবে নিজেদের পার্সোনাল হাইজিন গুলো মেনটেন করবার ব্যাপারে। ম্যাম আপনি আবারও বলছিলেন যে আরেকটি কারণ যেটি হচ্ছে মহিলাদের ভেতরে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, একটু বয়সূর্ধ্ব যারা নারীরা রয়েছে তাদের ভেতরে এই প্রবণতাটি বেশি। কি কারণে আসলে তাদের ভেতরে প্রবণতাটি বেশি হয়ে থাকে? একটু আগে বলছিলাম যে কাদের বেশি হয় বলতে গিয়ে, যে হয় কি যখন মেয়েদের মেনোপজ হয়ে যায় মানে মাসিক বন্ধ হয়ে যায়, তখন মেয়েদের যে হরমোন বলি আমরা, মেইনলি ফিমেল হরমোন বলে পরিচিত যেটা ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেনটা কি তখন একদম বন্ধই হয়ে যায় বলতে গেলে, একদম ড্রপ ডাউন করে, লেভেলটা খুব কমে যায়। এই ইস্ট্রোজেনটা কিন্তু এর একটা মারাত্মক প্রোটেক্টিভ, খুব ভালো একটা প্রোটেক্টিভ ফাংশন আছে। ও করে কি মানে মেয়েদের যে মানে মূত্র নালীটা মূত্র যে ওর যে ইপিথেলিয়াম গুলো থাকে ওই ওই ওর মানে ওই মিডিয়ামটাকে বা ভ্যাজাইনাতে এবং তার আশেপাশের এলাকাতে ও যেটা করে, ও একটা অ্যাসিডিক মিডিয়া তৈরি করে রাখে ইস্ট্রোজেনটা। ওর একটা টেন্ডেন্সি থাকে ওই যে সেলের যে গ্লাইকোজেন থাকে সেটাকে ওরা একটা এক ধরনের নর্মাল ফ্লোরা বলি আমরা, একটা ব্যাকটেরিয়া প্রোটেক্টিভ ব্যাকটেরিয়া কিন্তু সব আবার খারাপ না, ল্যাক্টোব্যাসিলা একটা আছে সেটা আমাদের খুব প্রোটেকশন দেয়। যখন একটা মহিলার মাসিক বন্ধ হয়ে যায় তখন তো ইস্ট্রোজেন নাই, না থাকলে সেলগুলাও নষ্ট হয়ে যায়, এপিথেলিয়াম গুলা ডিস্ট্রয় হয়ে যায়, সাথে সাথে ওই ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যায়। তাতে হয় কি ওই অ্যাসিডিক মিডিয়া যেটা প্রোটেকশন দিবে, যেটা বিভিন্ন অর্গানিজম থেকে বাঁচাবে, ওটা নষ্ট হয়ে যায়। জন্য বারবার বারবার সে তার একটা প্রবণতা থাকে ইনফেকশনে এফেক্টেড হয়ে যাওয়া। অসংখ্য ধন্যবাদ ম্যাম। চিকিৎসা পদ্ধতিটি আসলে কি? মূত্রনালী প্রদাহ হলে আমরা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকি মেয়েদের ক্ষেত্রে? আচ্ছা, একটু আগে বলছিলাম যে এখন যখন আমার কাছে কোন একটা রোগী সিমটম গুলো নিয়ে আসলো, প্রথমেই কিন্তু আমরা আগেই কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দেই না। প্রথমে তাকে কিন্তু আমরা বলি যে আপনি প্রচুর পানি খান। কেমন পানি খাবে? 8 থেকে 10 গ্লাস পানি প্রতিদিন খাবে। তাকে কিছু অ্যাডভাইস দেই। বারে বারে পানি খাবে, পেশাবের বেগ হলে আপনি বারবার করে চেপে রাখবেন না, পেশাব করতে চলে যাবেন, টয়লেটে যাবে, ওয়াশরুমে যাবে, এটা বলি। আরেকটা হলো কি এইসব মহিলাদেরকে যেটা করতে হয়, যে আমি শুরুতে বলেছিলাম রুটিন মানে ইউরিন আরএমই, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন একটা করি,
ইউরিন মানে কালচার সেন্সিটিভিটি করে তাকে অ্যান্টিবায়োটিক দেই। অ্যান্টিবায়োটিক আমরা শুরুতে প্রথমেই কালচার করতে 3 দিন সময় লাগে। একটা মহিলা আমার কাছে আসলে প্রচন্ড তার সিমটম, ভীষণ জ্বালা পোড়া হচ্ছে, কারো কারো কিন্তু ইউরিনে ব্লাডও যায়, হিমাচুরিয়া বলে, রক্তও যায় হয়ে। সেই ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আমরা ইউরিন ইনফেকশনের জন্য সবসময় ব্যবহার করি। যেমন কিছু নাইট্রোফুরান্টোইন নামে আছে, সেফালোস্পোরিন, অ্যামক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো কিছু কমন অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে দিই, যেগুলো সাইড এফেক্ট কম বুঝে ডোজ অ্যাডজাস্ট করে আমরা একটা অ্যান্টিবায়োটিক তাকে দিয়ে দিই। ক্যালচার রিপোর্ট আসলে যদি দেখি যে ওটার সাথে মিলে গেল তখন ওটাই কন্টিনিউ করি 7 থেকে 14 দিন, আর নয়তো আমরা প্রয়োজন হলে ওই রিপোর্ট অনুযায়ী চেঞ্জ করি। এখানে একটা কথা বলা খুবই জরুরি, কারো যদি বারে বারে এই ইনফেকশনটা হয় রিকারেন্ট, তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যাদের ডায়াবেটিস থাকে তারা কিন্তু এই ইউরিন ইনফেকশনের জন্য এরা একটা মানে ডেভেলপ করার টেন্ডেন্সি থাকে, মোর প্রোন টু ডেভেলপ ইউটিআই। আমাদের কিন্তু ব্লাড সুগারটা দেখতে হবে। আর কোনো রোগী যদি এরকম বারে বারে আমার অ্যান্টিবায়োটিক দিচ্ছি আবার ঠিক হয়ে যাচ্ছে আবার হচ্ছে, তখন আমার মাথায় রাখতে হবে অন্য কোনো প্যাথোলজি আছে কিনা। কাজে শুধু রুটিন ইউরিন আরই আর সিএস দিয়ে ছেড়ে দেওয়া যাবে না। সেই সব পেশেন্টে আমরা আরেকটু আমাদের আলট্রাসাউন্ড করতে হতে পারে, কোনো স্টোন আছে কিনা, টিউমার আছে কিনা দেখার জন্য। প্রয়োজনে কোনো কোনো রোগীর আমাদের সিস্টোস্কোপি করতে হয়, জাস্ট একটা ওই যে লেন্সের মাধ্যমে ব্লাডারের ভিতরটা দেখা যায় একটা যন্ত্রের মাধ্যমে। অনেক সময় সিটি স্ক্যান পর্যন্ত করতে হতে পারে এই ক্ষেত্রে। ধন্যবাদ ম্যাম। আপনি ডায়াবেটিস বলছিলেন যে এই কারণে অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক ঠিক মতো কাজ করতে পারে না। এমন কি হতে পারে যে অ্যান্টিবায়োটিক নিজেই রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এটি ঠিক মতো কাজ করছে না, বা এটি কিভাবে আমরা তাহলে প্রতিকার করে থাকি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো এখন গ্লোবালি একটা মারাত্মক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আর বাংলাদেশে তো বলাই নেই। আমাদের তো মানে ওটিসি ড্রাগ সব অ্যান্টিবায়োটিক যে যখন ইচ্ছা মতো ব্যবহার করছে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে কি, ব্যাকটেরিয়াটা ওই অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়া এগেনস্টে আর কাজ করতে পারছে না। এটা কেন হয়? একদম অ্যান্টিবায়োটিক ওভারডোজ দিয়ে দেওয়া হয়। হয়তো একটা মানে ফার্স্ট জেনারেশন দিলেই কাজ হতো, প্রথমে একটা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনে চলে গেল। হয়তো 7 দিন দিলে চলতো, 14 দিন 21 দিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, ওভারডোজ হলো। আর আমাদের রুগীদের কিছু সমস্যা আছে, রুগীরা করে কি, যে মাত্র সিমটমটা চলে গেল, একটু ভালো হয়ে গেছে, দুইটা ট্যাবলেট খাওয়ার পরে শরীরটা একটু ভালো লাগলো, ব্যথা সময় জ্বালা পোড়া কমে গেল, সিমটম নাই, সে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিল, ডোজ কমপ্লিট করলো না। এটাতেও কিন্তু তার একটা অ্যান্টিবায়োটিক ডেভেলপ করা মানে রেজিস্ট্যান্স ডেভেলপ করা টেন্ডেন্সি। গ্লোবালি যেটা হচ্ছে, আমাদের যে মানে পশুপালন, মৎস্য পালন, যে সমস্ত আমাদের যে কর্মসূচিগুলো আছে, তাতে যে ওদের যে সমস্ত মানে খাদ্য দেওয়া হয় তাদেরকে, তার মধ্যে যেসব অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় অতিরিক্ত মাত্রায়, যেগুলো মানবদেহেতে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, বিভিন্ন কারণে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু এখনই খুব সচেতন না হলে এটা ভবিষ্যতে দেখা যাবে কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না মানুষের দেহে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সচেতনতার আসলে কোনো বিকল্প নেই, সচেতন আমাদেরকে হতে হবে, এবং বিশেষ করে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইউজ অফ অ্যান্টিবায়োটিক যেটা বলে, এটা করা যাবে না, একদমই যাবে না। ধন্যবাদ ম্যাম। আসলে আমরা এটি যে মূত্রনালীর যে প্রদাহটি, এটি কিভাবে প্রতিরোধ করতে পারি? আমরা তো অ্যান্টিবায়োটিক সচেতনতার কথা শুনছিলাম, আর কোনো পদ্ধতি কি আছে? হ্যাঁ, এটা হচ্ছে লাইফস্টাইল, যেটা যদি মেনটেনটা ঠিক মতো করা হয়। আমরা যদি প্রত্যেকটা, যে মহিলাদের যেহেতু একটু বেশি হয়, 1 নাম্বার হলো সে পানি খাবে বেশি করে, প্রতিদিন 8 থেকে 10 গ্লাস। যার একটু হচ্ছে টেন্ডেন্সি আছে সে তো খাবেই, সবাই একটু পানি বেশি করে খাবে। আরেকটা হলো কি, হাইজিন মেনটেন যেটা করবে, যেমন মেয়েদের আমি বলেছিলাম না, ক্লোজ প্রক্সিমিটি টু দ্য অ্যানাস বা রেকটামের কাছাকাছি ইউরেথ্রাটা, শর্ট ইউরেথ্রা এবং খুব কাছাকাছি থাকার কারণে বারে বারে ইনফেকশন হতে পারে, কারণ ওখানে তো নানা রকম অর্গানিজম বেশি থাকে মানুষের বায়ুপথটার কাছে। যার জন্য হয় কি, ওরা যখন ওয়াশরুম ইউজ করবে তখন ওটা ক্লিন করার সময় মানে সামনে থেকে পিছনে ক্লিন করবে, পিছন থেকে সামনে না। পিছন থেকে সামনে পরিষ্কার করলে পিছনের অর্গানিজম সব সামনে বা ইউরেথ্রা দিয়ে, এই জন্য সামনে থেকে পিছনে সে ক্লিন করবে। নাম্বার 2, পানি বেশি করে খাবে, ক্লিন করবে এভাবে। নাম্বার 3 যেটা সে করবে সেটা হচ্ছে, তার যে কাপড় চোপড় পরিধেয় যে বস্ত্র, এগুলো একটু লুজ কাপড় চোপড় ব্যবহার, টাইট ফিটিং কাপড়, সে যার বেশি বেশি হচ্ছে ইউটিআই, সে একটু লুজ ফিটিং কাপড় চোপড় করবে। আন্ডার গার্মেন্টস যেগুলো ইউজ করছে, একটু কটন ইউজ করার চেষ্টা করবে।
তারপর ওই যে যারা ওই ইন্টারকোর্সের পরে আগে এবং পরে সে ওয়াশরুমে যাবে এবং ভালো করে ক্লিন করবে। নাম্বার 3, কিছু ডুশ ব্যবহার করা হয় আজকাল, লোকাল ভ্যাজাইনাল ডুশ, নানা রকম বিভিন্ন কোম্পানি বার করে, মানে টয়লেট্রিজ বলে থাকি, তারা অ্যাভয়েড করবে, ডুশিং গুলা করবে না। তারপর হচ্ছে কিছু মানে কন্ট্রাসেপটিভ, জন্ম বিরোধীকরণ কিছু স্পার্মিসাইডাল জেলি পাওয়া যায়, এটা হচ্ছে ব্যবহার করেন। আজকাল বাংলাদেশেও কিন্তু ডায়াফ্রাম আসছে, জন্ম নিরোধক মেয়েদের ডায়াফ্রাম একটা ব্যবহার করে, ওটা যাদের মানে ইউটিআই হচ্ছে, ডেভেলপ করার টেন্ডেন্সি বেশি, তারা কিন্তু আগে কয়েকবার হয়েছে, তারা অ্যালার্ট হয়ে যাবে, তারা এগুলো ব্যবহার করবে না। আবার যাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মেনোপজাল মহিলাদের দেখা যায় কি ড্রাইনেস অফ দ্য ভ্যাজাইনা হয়, সহবাসের সময় তাদের খুব ড্রাইনেস ডেভেলপ করে, তখন তারা লোকাল কিছু লুব্রিকেন্ট ক্রিম জেলি ইউজ করে। ওই জেলিটা কেনার সময় দেখে নিবে যে এটা মানে ওয়াটার বেস কিনা, ওয়াটার বেস জেলিটা দেখে, ওয়াটার লেখা থাকে গায়ে, ওয়াটার বেস জেলি ব্যবহার করবে, তাহলে দেখা যায় এদের মানে বারবার ইউটিআই হওয়ার টেন্ডেন্সি, এই হাইজিন গুলো তাদের মেনটেন করতে হবে, তাহলে সে একটু প্রতিকার পাবে, প্রোটেকশন হবে, ভালো প্রোটেকশন হবে। প্রিভেনশন ইজ বেটার। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা আসলে দেখে থাকি যে গর্ভকালীন যে সময়টিতেও দেখা যায় যে অনেক সময় যে মূত্রনালীর প্রদাহের সমস্যাটি দেখা যায়, তো এই বিষয়ে কি গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? যে প্রতিকারের জন্য যেগুলো বললাম সবার জন্য, গর্ভকালীন মহিলাদের জন্য কিন্তু আমরা কিন্তু শুরুতেই যখন অ্যান্টিনেটাল কেয়ার আসে তখনই কিন্তু আমরা একটা ইউরিন রুটিন একটা টেস্ট কিন্তু করে ফেলি যে তার কি কোনো ইয়ে আছে কিনা। তবে এইসব মহিলাদের জন্য একটা ব্যাপার আছে, করি কেন, কারণ কি অনেক সময় অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া বলে একটা আছে, কোনো সিমটম নাই কিন্তু তার দেখা যায় পাসেল বেশি থাকে, এই জন্য আমরা আগেই সিমটম ছাড়া ওই গ্রুপটাকে আমরা আলাদা করার জন্য কিন্তু করে নেই, থাকলেই দেখা যায় তাদের আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই বা আগেই সারিয়ে নেই। এখানেও গর্ভাবস্থা থেকে একটু ইমিউনিটি ড্রপ ডাউন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়, সেক্ষেত্রে দেখা যায় তার যে কোনো ইনফেকশন হওয়ারই চান্স বেশি থাকে। যার জন্য গর্ভবতী আমি সাধারণ মহিলাদের জন্য যেটা বললাম, বেশি করে পানি খাবে, যেই লাইফস্টাইলটা মেনটেন করবে, সেটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য প্রযোজ্য। এবং শুরুতে যদি ইউটিআই নারীটা করে নেয় তাহলে কিন্তু সে জেনে যাবে তার ইউটিআই টেন্ডেন্সি আছে কিনা বা অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া আছে কিনা, তার আগেই জানা যাবে, তাহলে সে সাবধানে থাকবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা কি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কি এটি বুঝতে পারি? অনেক সময় আপনি বলছিলেন যে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাও কি এটা কি করতে দেওয়া হয় অনেক সময়? আমি একটা জিনিস বললাম যে ব্লাডারে কোনো প্যাথোলজি আছে কিনা, অনেক সময় হয় কি মূত্র নালী পুরো সিস্টেমটার মধ্যে কিন্তু ব্লাডার পড়ছে, ইউরেথ্রা আছে, ব্লাডার পড়ছে, ব্লাডার কিন্তু ব্লাডারে যদি কোনো সমস্যা থাকে, সিস্টাইটিস থাকে, ইনফ্লামেশন থাকে, ওই মিউকোসা গুলোতে দেখা যাবে, বা ব্লাডারে কোনো প্যাথোলজি আছে অবশ্যই জানা যাবে। তারপরে কোনো ইউরিটারি কোনো স্টোন আছে কিনা বা ইউরিটারি কোনো প্রবলেম, কোনো সমস্যা আছে কিনা, কিডনিতে কোনো প্রবলেম আছে, অবশ্যই আল্ট্রাসাউন্ড যদি কার ঘন ঘন হয়, প্রথমেই আমরা কাউকে আল্ট্রাসাউন্ড দিই না, একবার দুবার হলে তারপর আমরা দেখি যে কোথায় সমস্যা, দেখি আর কোনো প্রবলেম আছে কিনা, অবশ্যই জানা যাবে। আল্ট্রাসাউন্ড একটা ভালো মেথড। ধন্যবাদ ম্যাম। আমাদের যেহেতু সময় আছে এখনো, আমরা কি আর কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যেমন সিস্টোস্কোপি যেটি আমরা করে থাকি, প্রসিডিউরটি কেমন? সিস্টোস্কোপি হচ্ছে কি আমরা যে এন্ডোস্কোপি করি না, এটা আসলে কিছুই না, যেটা মানে জাস্ট একটা যন্ত্রের মাঝখানে আসল কথা হচ্ছে লেন্স থাকবে, খুব ভালো একটা লাইট সোর্স থাকবে, দিয়ে এটা স্কোপি করে দেখবো, আমরা ভিজুয়ালাইজ করবো যে কোনো কিছু আছে কিনা, কোনো প্যাথোলজি সুন্দর করে দেখা যায়, যে আজকাল তো হিস্টেরোস্কোপ, সিস্টোস্কোপ, হ্যাঁ, ল্যাপারোস্কোপ করে ওরকম বিভিন্ন স্কোপ, এটা জাস্ট লেন্স, খুব ভালো একটা ম্যাগনিফিকেশন আর লেন্স থাকে, ভালো একটা লাইট সোর্স থাকে, পুরা ভিতরটা দেখা যায়, কোনো প্যাথোলজি থাকলে দেখা যায়, ধর কোনো একটা টিউমার থাকলো, সিস্টোস্কোপি গাইডেড কিন্তু বায়োপসিও করে নিয়ে আসা যায়, কোনো সাথে সাথে আমি ডায়াগনোসিসও করতে পারছি, আমি কিন্তু থেরাপিউটিক একটা মেজার নিতে পারছি, খুব ভালো একটা মেথড কিন্তু এটা। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। রাজ টিভির পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার আছে কিনা? আমি তার আগে একটু মেনোপজাল মহিলাদের কথা যেটা বলছিলাম, যে ওনাদের যেহেতু খুব বেশি হয়, সেই ক্ষেত্রে মেনোপজে আমরা মোটামুটি সবারই টাচ করেছি, লাইফস্টাইলে যেটা বলেছি সেটা তো আছেই, কিন্তু মেনোপজাল মহিলাদের যেহেতু ইস্ট্রোজেন কমে যায়, ইস্ট্রোজেন লেভেলটা কমে যাওয়ার জন্য আমরা কিন্তু তাদেরকে লোকাল একটা ইস্ট্রোজেন ক্রিম দিতে পারি,
লোকাল ইস্ট্রোজেন ক্রিম দিলে তার ওই যে অ্যাসিডিটিটা মেনটেন হবে, তখন কি তার বারে বারে যে একটা ইনফেকশন হওয়ার যে তার টেন্ডেন্সিটা, অ্যাসিডিটিটা আবার যদি ঠিক হয়ে যায়, রিস্টোর্ড হয়, তাহলে কিন্তু তার ইনফেকশনের প্রবণতাটা কমে আসে। ওই যে তার যে একটা বার্নিং, তার যে একটা মানে একটা ডিসকমফোর্ট, ওটাও কিন্তু কমে আসে যদি আমরা লোকাল ইস্ট্রোজেন ক্রিম অনেক সময় ব্যবহার করতে পারি পোস্ট মেনোপজাল মহিলাদের জন্য। এটা একটা জি ম্যাম, দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাচ্ছেন? আরেকটা হলো কি, আজকাল যেমন আমি প্রিভেন্টিভ বললাম না, প্রিভেন্টিভ মেথডের মধ্যে যে আবার যাদের রিকারেন্ট ইউটিআই হয়, রিকারেন্ট ইউটিআই একটা গ্রুপ কিন্তু আছে, যে দেখা যাচ্ছে বছরে 3-4 বার তো হচ্ছে, 6 মাসের মধ্যে 2 বারে বেশি হয়ে গেছে। এই গ্রুপটা কিন্তু কম না, এবং এটা ওই যে পোস্ট মেনোপজাল মহিলাদের মধ্যে খুব বেশি, ডায়াবেটিক রোগীদের মধ্যে অনেক বেশি দেখা যায়। তারা কিন্তু এই যে তাদেরকে আমরা অনেক সময় দেখা যায় একটা লং টার্ম একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যান্টিবায়োটিকে অনেক সময় খুব ভালো কাজ করে। তা ইদানিং যেটা পাওয়া যাচ্ছে বাজারে, যে একটা কিন্তু অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক একটা ট্যাবলেট বা অনেক সময় লিকুইড ফর্মেও পাওয়া যায়। এগুলো কিন্তু যে ইউরিনের যে অ্যাসিডিক মিডিয়া করে রাখে, যে অ্যাসিডিটিটাকে মেনটেন করে, ব্লাডারের অ্যাসিডিটিটাকে মেনটেন করলে অ্যাসিডিক মিডিয়াতে দেখা যায় কি অর্গানিজমটা ভালো গ্রো করে না। এটা এই ট্যাবলেটগুলো কিন্তু মানে হাইপিউরিক অ্যাসিড বিভিন্ন নামে পাওয়া যায়, তারা কিন্তু এটা নিতে পারে। আবার অনেক বলে মানে পানির ঠানির সাথে এই যে এটা হচ্ছে সাথে একটা সাইড একটা এক্সট্রা ট্রিটমেন্ট হিসেবে সে নিতে পারে, আমরা দেই। কিন্তু অনেক সময় দেখা যায় কি মানে ঢালাও ভাবে বিভিন্ন, আমাদের দেশে তো হয় কি সবই ওটিসি ড্রাগ, যে যখন যা পাচ্ছে প্রেসক্রিপশনে ইচ্ছা মতো, যার জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেশি বেশি ডেভেলপ করছে। সেই ক্ষেত্রে যে ইউরিন অ্যালকালাইনাইজেশনের জন্য কিছু অ্যালকালি পাওয়া যায়, এরা যেন এইগুলা অ্যাভয়েড করবে। মহিলারা দেখা যায় কাউকে জিজ্ঞেস করলো না, ইচ্ছা মতো অ্যালকালি পানির সাথে মিলিয়ে অ্যালকালি নানা রকম সলিউশন পাওয়া যায়। এগুলা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো অবশ্যই খাবে না। আসল কথা হচ্ছে কিছু লাইফস্টাইল মেনটেন করে, যেটা আমি মাঝখানে একবার বললাম, এইটা যেন অবশ্যই ফলো করে, যে ক্লিনলিনেসটা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কিভাবে আমি আবার বলছি, কিভাবে পানি খাবে, কিভাবে ক্লিন করবে, কি ধরনের কাপড় চোপড় পরবে, কি ধরনের ওই লোকাল হাইজিনটা মেনটেন করবে। পোস্ট মেনোপজাল মহিলা আমি ইস্ট্রোজেন ক্রিম দিতে পারি, তাই না? তারপরে যে হাইপিউরিক অ্যাসিড বেসড ওই ট্যাবলেট বা সিরাপও সে খেতে পারে, যেটা অ্যাসিডিটি মেনটেন করছে। এটা করতে পারে, বেশি বেশি করে পানি খাবে। আর ইনফেকশন হলে, যেহেতু যদি এই ইনফেকশনটা যদি শুরুতেই আমরা ট্রিটমেন্ট না করি, প্রতিকারে না যাই, যে আমরা দেখতেই পাচ্ছি যে ইউরেথ্রা, তারপর চলে যাচ্ছে ব্লাডারে, ব্লাডার থেকে চলে যাচ্ছে ইউরেটের অ্যাসেন্ডিং হচ্ছে। যদি পাইলোনেফ্রাইটিস হয়ে যায়, আমার কিডনিটাকে ধরে ফেলে, সেক্ষেত্রে কিডনি ইনফেকশন করলে তখন কিন্তু একটু অনেক, কিডনি তো আমাদের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান। কিডনি যদি কোনো কারণে কিডনিতে ইনফেকশন হয়ে যায়, পরে দেখা যায় যে কিডনি ফেইলিয়ার ডেভেলপ করে, রেনাল ফেইলিয়ার ডেভেলপ করে। সেই ক্ষেত্রে আগেই সচেতন হওয়া উচিত, আগেই ট্রিটমেন্ট করা উচিত। আমি আগেই ট্রিটমেন্ট করে ফেলতে পারি ইউটাই শুরুতেই, তাহলে আমার এত দূর পর্যন্ত এটা রোগটা গড়াবে না। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং তথ্যবহুল এবং সচেতনতামূলক আলোচনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর জন্য মহিলাদের মূত্রনালী প্রদাহ সম্পর্কে। তো ম্যাম, আপনি চাচ্ছিলেন যে শেষ পর্যায়ে এসে রাজ টিভির পক্ষ থেকে দর্শকদের কিছু বলবার জন্য। ধন্যবাদ শামিমা। আজকে আমরা যে অনুষ্ঠানটা করলাম, এটা একটা অত্যন্ত কমন প্রবলেম মেয়েদের। আমরা কিন্তু এই রাজ টিভির সহায়তা এবং আমাদের কিছু মানে ইয়ে থাকে, মানে মিডিয়া পার্টনার তো আছে, সায়েন্টিফিক যে পার্টনারগুলো যারা থাকে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা এই সচেতন এই সহায়তাটা করার জন্য আমরা কিন্তু মানুষের খুব কমন কিছু প্রবলেম, যেগুলো আমরা মনে করি যে অনেক সময় দেখা যায় আমরা মেয়েরা কাউকে বলতেও পারে না, এই সমস্যাগুলো এত কমন হয়, এত বেশি ভোগে মেয়েরা, কিন্তু অনেক সময় লজ্জায় কাউকে বলতেও পারে না। তারা যদি আমাদের এই প্রোগ্রামগুলো নিয়মিত দেখেন এবং দেখে এখান থেকে যদি কিছু দু একটা জ্ঞানও যদি নেন, এবং এই যে আমরা যে বিভিন্ন সাজেশনগুলো দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি, মানে ছোট ছোট যে সাজেশনগুলো, এগুলো যদি একটু নিজেদের প্রাত্যহিক জীবনে এগুলো ব্যবহারও করতে পারেন এবং সচেতন হন, এবং আর্লি চিকিৎসা নিলে, যেমন কিডনি ডিজিজ থেকে বেঁচে গেলেন, তাহলে এই যে আবার এটা অনেক বড় একটা ঘানি জীবনে টানতে হবে,
সেই ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা নিয়মিত দেখবেন, এবং দেখে এখান থেকে যদি আপনারা কিছু আপনাদের সহায়তা হয় সেটাই আমাদের সার্থকতা। রাজ টিভিকে আমাকে এই অনুষ্ঠানে এসে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা আসলে রাজ টিভির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ, এত ব্যস্ত থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানটিতে আপনি সময় দিচ্ছেন সেজন্য। আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাম, বিদায় নিতে হচ্ছে, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। প্রিয় দর্শক, বিদায় বেলা জানাচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.